সাথে অতিথি হিসেবে কথা বলেছেন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক রবার্ট পেপ। এই পডকাস্টের সঞ্চালক বা হোস্ট হলেন বিখ্যাত আন্তর্জাতিক সাংবাদিক এবং এনবিসি নিউজের প্রধান বৈদেশিক সংবাদদাতা রিচার্ড অ্যাঞ্জেল, এবং তিনি সম্প্রতি ইরান সফর করে এসে এই পডকাস্টটি রেকর্ড করেছেন। Because of that number of journalists, there weren't any restrictions placed upon us. We could go wherever we wanted. We could eat out, go walk around the streets, talk to anyone we wanted to. A lot of access for a country that hasn't been giving very much. উনি ইরানে যাওয়ার পরে বলছেন যে উনি ইরানে সর্বত্র ঘুরতে পেরেছেন, কোথাও কোনো প্রতিবন্ধকতা ছিল না, যে কোনো জায়গায় যেতে পেরেছেন। Because they were probably overwhelmed. They didn't have the staff to sort of follow and monitor that many crews. Probably all told, there were probably maybe 100 journalists in Iran for that week. And they also didn't seem like they thought they had anything to hide. They wanted people to be out on the streets where there were hundreds of thousands, millions of people over the course of the week who were getting free food from the state, who were carrying pictures of the late supreme leader. They were wearing black. I was able to get right up to the Musalla, or into the Musalla, which is a main mosque prayer area in Tehran. It's a place I've been to before, and I saw the casket lying in state there, and people were shouting "Death to America." They were angry, but they were also shouting victory slogans. They believe they won this war, and that is a belief you have from government officials down to the people on the street, including people who are in the opposition. I didn't just speak to people who were there wearing the black, carrying the posters. Other people who don't like the regime were telling me reluctantly, well, you got to give it to them. You know, they did fight a tough fight. মূল বিষয় হলো ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েল মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি কি আরো বড় সংঘাতের দিকে মোড় নিচ্ছে। উপস্থাপক রিচার্ড অ্যাঞ্জেল সম্প্রতি ইরান সফর করে এসেছেন। তিনি জানান, ইরানের ওপর মার্কিন ইসরায়েলি বিমান হামলা ও তাদের সর্বোচ্চ নেতাকে হত্যার পরও ইরানের সাধারণ মানুষ ও প্রশাসনের মনোবল ভাঙেনি। উল্টো তারা দাবি করছে যে এই যুদ্ধে তারা জিতেছে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ ইরানের হাতে। এই পরিস্থিতির ওপর ভিত্তি করেই রবার্ট পেপ একটি গাণিতিক ও কৌশলগত মডেলের সাহায্যে বুঝিয়েছেন যে কেন এই যুদ্ধটি একটি অন্তহীন এসকেলেশন ট্র্যাপ বা উত্তেজনার ফাঁদে পরিণত হয়েছে। রবার্ট পেপের মূল বক্তব্য ও বিশ্লেষণ। অধ্যাপক রবার্ট পেপ এই পডকাস্টে অত্যন্ত স্পষ্ট ও বিস্ফোরক কিছু দাবি করেছেন। তার মূল বক্তব্যগুলো হল আমেরিকা ও ইসরায়েলের কৌশলগত ব্যর্থতা। পেপ স্পষ্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস বা নেতাদের হত্যা করার ক্ষেত্রে কৌশলগতভাবে সফল হলেও কৌশলগত লক্ষ্য অর্জনে চরমভাবে ব্যর্থ হয়েছে। কারণ যুদ্ধের মূল চাবিকাঠি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ ইরানের হাতে চলে গেছে। এসকেলেশন ট্র্যাপ বা উত্তেজনার ফাঁদ। রবার্ট পেপ জানান, যুদ্ধটি একটি ফাঁদে আটকে গেছে যার তিনটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ব্যাপক বোমাবর্ষণ করলে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু তা হয়নি। উল্টো ইরান আরও শক্ত অবস্থান নিয়েছে। দ্বিতীয় পর্যায়ে ইরান পাল্টা আঘাত করে হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, যা বিশ্ব রাজনীতিতে তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। তৃতীয় পর্যায়ে বর্তমান পরিস্থিতি, আমেরিকা এখন তার এই কৌশলগত পরাজয় ঢাকতে ও হরমুজ প্রণালী উদ্ধার করতে মরিয়া। আর এ কারণেই তারা ইরানের উপকূলে সীমিত আকারের গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানের দিকে যাচ্ছে। So I have been modeling the bombing of Iran for 20 years. 3 days before the February 28th war started, I opened up a Substack called The Escalation Trap, where I put out the 3 stages of the escalation trap that was going to unfold over the next 6 months or a year. And do you think we're in that escalation trap now? Oh, for sure. We're in it now and have been for a while. Some of us just didn't know that. পেপের মতে এই স্থল যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা প্রায় 70%। বিশ্ব অর্থনীতি ও গ্রেট ডিপ্রেশন এর ঝুঁকি, হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবং বিশ্ববাজারে তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসায় বিশ্ব অর্থনীতি এক বড় সংকটের মুখে। পেপ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি রাজনৈতিক উভয় সংকটের কথা উল্লেখ করেন। ট্রাম্প যদি যুদ্ধ থেকে পিছু হটেন, তবে তিনি ভিয়েতনাম যুদ্ধের ব্যর্থ প্রেসিডেন্ট লিন্ডন জনসনের মতো লজ্জিত হবেন। আর যদি তেল সংকট সমাধান করতে না পারেন,
তবে তিনি 1930 সালের মহামন্দার সময়ের প্রেসিডেন্ট হারবার্ট হুভারের মতো ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন, কারণ বিশ্ব আরেকটি বড় অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত হবে। ইরান কোনো ছোটখাটো শক্তি নয়, পেপ মিডিয়ার সমালোচনা করে বলেন, অনেকে ইরানকে একটি দুর্বল বা ছোট দেশ হিসেবে দেখায়, যা ভুল। 9 কোটি 20 লাখ মানুষের এই দেশটির নিজস্ব স্যাটেলাইট ও আধুনিক প্রযুক্তি রয়েছে। তারা ইরাকের সাথে 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ করার অভিজ্ঞতা রাখে। ফলে মার্কিন প্রেসিডেন্টের সামান্য হুমকি বা টুইটে ইরান ভয় পেয়ে পিছু হটবে, এমনটা ভাবা চরম অবাস্তব। উপসংহার পডকাস্টের শেষে উপস্থাপক রিচার্ড অ্যাঞ্জেল ও রবার্ট পেপ দুজনেই একমত হন যে পরিস্থিতি বর্তমানে টাইটানিক জাহাজের মতো, সামনে হিমশৈল বা বিপদ দেখা যাচ্ছে, সবাই বারণ করছে, তা সত্ত্বেও জাহাজটি সেদিকেই এগিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষই নিজেদের অহংকার ও রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে এই যুদ্ধকে এমন এক চরম রক্তক্ষয়ী ও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, যা থেকে বের হওয়া এখন তাদের নিজেদের নিয়ন্ত্রণেই নেই। 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী দুদিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে, এই মোজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। তিনি গত 45 বছর ধরে পলাতক ছিলেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা 3টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় অন্যতম ছিলেন সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। মেজর মোজাফফর হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। 1981 সালে চট্টগ্রামে সংঘটিত অভ্যুত্থান ও রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সামরিক আদালতে বিচার শেষে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের 29শে মে চট্টগ্রাম সফরে যান। পরদিন ভোরে সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তিনি নিহত হন। ওই ঘটনার পরপরই সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। সামরিক আদালতে অনুষ্ঠিত বিচারে মেজর মোজাফফর হোসেন সহ 12 জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরে 1982 সালে মোজাফফর বাদে বাকিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়। আদালতের রায় অনুযায়ী রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছিল। মেজর মোজাফফর হোসেনের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশিত তথ্য তুলনামূলকভাবে সীমিত। সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। তবে রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার সামরিক ও ব্যক্তিগত পরিচয় সেই ঘটনার সঙ্গে ইতিহাসে যুক্ত হয়ে যায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। ওই ঘটনার মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন বাস্তবতার সৃষ্টি হয়। একই সঙ্গে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি হিসেবে স্থান পেয়েছে। 4 দশকেরও বেশি সময় পর জিয়া হত্যা মামলা নিয়ে গবেষণা, স্মৃতিচারণ ও রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দণ্ডিত সেনা কর্মকর্তাদের ভূমিকা, বিচার প্রক্রিয়া এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। তবে আদালতের রায় অনুযায়ী মেজর মোজাফফর হোসেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন হিসেবে বাংলাদেশের ইতিহাসে ঘৃণিতভাবে স্মরণীয় হয়ে আছেন।